বাংলার মাটিতে মোদি সনদে দেশ চলবে না। আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ভূমিকা ভুলে ভারতের মুখ্যমন্ত্রীর মতো বক্তব্য দিয়ে ভারতের সীমান্ত হত্যাকে হালাল করে দিয়েছে। প্রিয় তারেক রহমান, আপনি আওয়ামী লীগ থেকে বড় মুজিববাদী হইতে পারবেন না। যদি পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুশিন বন্ধ করতে না পারে, তাহলে নাকে খড় দিয়ে তাদের পদত্যাগ করা উচিত। হত্যা কেন? শ্রীলঙ্কা সীমান্তে হত্যা কেন? শ্রীলঙ্কা বাংলার অ্যাকশন। কিন্তু এবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নতুন করে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা বলতে চাই, ভারতের যে সীমানা, ভারতের স্বাধীনতা, ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আপনারা আমাদের অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে পারেননি। স্বরাষ্ট্রমন্ত্রী এরা কি ভারতের দালাল হলে নিয়োগ করা হয়, নাকি এই পদে বসার পরে দালাল হয়ে যায়? আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনে হয় যেন দীপুমণি বক্তব্যের মতো, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনে হয় যেন হাসান মাহমুদের মতো। তিনি বাংলাদেশে এসেছেন বিজেপি এবং বিএনপির সাথে সম্পর্ক করে খুনি হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। Never underestimate the power of the government and the power of the people. জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো। তারে টোকায় ধরে আনতেছে দুবাই থেকে। তবে এই দেখে খুব খুশি হয়ে যায় না, পিকচার কলে আভি বাকি হয় মেরা দোস্ত, ওইটা আমরা আজকে আলাপ করব। যেদিন মোটা বেঞ্জির নিষেধাজ্ঞা পায় ঠিক সেই দিন সকালবেলায় আমি ভিডিও দিছিলাম, এটা যদি দেখে না থাকেন দেখতে পারেন। সে এবং র্যাব যে নিষেধাজ্ঞা পাইতেছে, এটা আমার খুবই শক্ত অনুমান ছিল, কারণ যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই নিষেধাজ্ঞার জন্য কাজ করতেছিল, তার সাথে এই কেস তৈরির একটা ছোট অংশে আমিও কাজ করতেছিলাম সেই সময়। বেঞ্জিরে আর র্যাবে স্যাংশন খাইলো, সেই প্রথম আওয়ামী সাম্রাজ্য কাইপায় উঠলো, র্যাব কার্যত ঠাসি খেয়ে গেল। এই অর্জনটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন। একটা রাষ্ট্রের বল প্রয়োগের ইনস্টিটিউট এত বেশি উদ্ধত হয়ে ওঠে যে তারা মনে করে তাদেরকেও কখনো ধরতে পারবে না। আগে হয়েছে তো তাই, সিরাজ শিকদারের হত্যা করা সোহরাওয়ার্দীর বডিগার্ডের জল্লাদ এসপি মাহমুদ এখনো বহাল তবিয়তে ডাকাত আছে। দেখেন বেঞ্জিরের সাথে আবার ছবিও চলে, তার স্বাভাবিক মৃত্যু হবে। ফুলদের আলো দিল্লি স্টার মুক্তিযোদ্ধা পুলিশ অফিসার এসপি মাহবুব নিয়ে যুগলবন্দি কলাম লিখবে, ফেসবুকের নিউজ ফিড ভেসে যাবে তার বীরত্ব গাথায়। কিন্তু সে যে একটা বাটপাট ঠান্ডা মাথার খুনি বাল্যবন্ধু সিরাজ শিকদারকে কাপুরুষের মতো পিছন থেকে গুলি করে মারছে, সেই ইতিহাস কোথাও লেখা থাকবে না। আমি ইনু সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কইছিলাম এই মালরে ধরতে, সিরাজ শিকদার সহ মুজিব আমলের গুম খুনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে। আমি কইছিলাম কবে মরে টোরা যায়, আগে নিয়ে 3rd ডিগ্রি দিয়ে দেন। আমরা কইলে একটা অভিযোগ লিখবে, মানে 20 কোটি মানুষের দেশে একজন মানুষ নাই যে মুজিব আমলের গুম খুন অত্যাচার নিয়ে, সিরাজ শিকদারের বিচার বহির্ভূত হত্যা নিয়ে অভিযোগ করতে পারবে। যাই হোক, বেঞ্জিরের স্যাংশন থেকে একটা নতুন ট্রেন্ড বাংলাদেশে শুরু হয়েছে, নতুন উদাহরণ, নতুন এক্সাম্পল। মানুষের পক্ষে রাষ্ট্রের দমন পীড়নের মাস্টার মাইন্ডরা সমঝে চলবে। ডিজিএফআই, আর্মি আর কিছু খুনি অফিসারকে যদি সুতায় দেওয়া যায়, হাসিনা আসো, হাসিনার কিছু মন্ত্রী এমপিরা সাইজ করা যায়, সব ঠান্ডা হয়ে যাবে। তাই এই বেঞ্জির হইতেছে আওয়ামী লীগের হার্ড পাওয়ার। আওয়ামী লীগের সব পাওয়ার আছে কিছু, সেইগুলোরও সাইজ করতে হবে, সেগুলো আরো ডেঞ্জারাস। যেমন এই এনাস আলমগীর, এনাস মানে বুঝেছেন তো, আব্দুল তুষার, নটি মেহরাফরোজ শাওন, জহুর মামুন, মঞ্জুরুল আলম পান্না, ফজা পাগলা, সবাই যারাই ফ্যাসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করে যাচ্ছে তাদেরই দৌড়ের উপরে রাখা লাগবে। এখন কইতে পারেন বাংলা লুথার কিং তো আব্দুল তুষারের সাথে লাঞ্চ করে লাঞ্ছিত হয়, হ্যাঁ, এনাস আলমগীর তো ফুন্দার মানে ফুন্দার। হ্যাঁ, এইগুলোরে কেমনে সাইজ করবেন? হ্যাঁ, আরে বাবা, সেজন্যই তো কবি কইয়া গেছে, লুথারের কাজ লুথার করিছে, খাতির করিছে, তাই বলে কি সাইরা দেওয়া হাঙ্কারের শোভা পায়? বাংলাদেশে এত সহজে শান্ত হবে না, একের পর এক বিক্ষোভ, অভ্যুত্থান, অশান্তি আর বিপ্লবের ঢেউ আসবেই। আমি কয়ে দিতেছি, লিখে রাখেন। বাকশালীদের দাবরানির উপরে কিছু ডলে রাখতে পারছিল ইনু সরকার, এই বাকশালীদের দাবরানির উপরে রাখবেন, দেখবেন রুলারের মতো সোজা হয়ে গেছে। এদের আওয়াজ বেশি, কিন্তু প্রত্যেকটা ভীরু কাপুরুষ। হাসিনারে তো পলাইতে হয়েছে, কেউ এসে রক্ষা করেছে? করে নাই। খালেদা জিয়ারে যেমন বালুর ট্রাক থেকে উদ্ধার করতে পারে নাই,
ঠিক তেমনি হাসিনারও এসে কেউ রক্ষা করে নাই। এই দলগুলো এরকমই, বিএনপি আওয়ামী লীগ দুটাই এরকম। সোহরাওয়ার্দীর বডিগার্ড পটল তুলেছিল, কেউ আগে এসে দাফন করার কথা কয় নাই, এত এদের জানের ভয়। অপারেশন সার্চলাইটে ঢাকায় মাত্র 4 ব্যাটালিয়ন সৈন্য, তাও আবার 4টা ট্যাঙ্ক নিয়ে নামিছিল 25 মার্চের 1971। সেই যুগে পাকিস্তানি সোলজারদের আমেরিকান আর্মির মতো লট ভরছিল না, নর্মাল খাকি পোশাক, জিপ G3 রাইফেল, যেটা দিয়ে কয়েক রাউন্ড ফায়ারিং করতে পলাইছে লীগের সব এডোমালারা। আর জুলাই যোদ্ধারা উঠছে প্রবল গুলি, সৈন্য আর শক্তির মুখে রণে ভঙ্গ দেয় নাই। এটাই পার্থক্য। ওই শক্তিরে আমরা ঘরে ফিরাইছিলাম, জুলাইয়ের শক্তিরে কোনো বড় দুর্ঘটনা ছাড়াই। ভাবছিলাম এই জাউড়াগুলা বাকশালীগুলা ভালো হবে, নিজেদের ভুল বুঝবে, ক্ষমা চাই অনুতাপ করবে। ওরে মা, এগুলা আবার ফস ফস করে ওঠে। এই দেখেন জাউরা পান্না কয় হেলিকপ্টার দিয়ে কোথায় গুলি করিছে। হেলিকপ্টার গুলি করছে কারা? কোথায় দেখেছেন হেলিকপ্টার? রিয়া গ্রুপে মারছে কে? আমাদের মারছে কে? কোথায় দেখেছেন হেলিকপ্টার গুলি করছে? শুনেছেন? শুনা মনে হয় ঠ্যাং টেংরি ভেঙে দিই। এমন ওরা পাবলিক রাস্তায় গণধোলাই দিলে সেটারে মবার দঙ্গলবাজি করে সিকিউর পারবে কেউ কেউ। মনে রাখেন আগামীতে যে যুদ্ধ আসবে, সেই যুদ্ধের শুরুতে লীগরে আরো মানসিকভাবে দুর্বল করতে এইরকম কয়েকটা লিগেল লেসপেন্সারের জুতার মালা পরায় ঘোরানো লাগবে, পাশায় চাকা চাকুঞ্চিতে চাপ গানো লাগবে। লীগের মরাল সাথে সাথে কোলাপস করবে। আর যেগুলো টার্গেট করবেন ধানমন্ডি 32, মুজিবের অবশিষ্ট সমস্ত স্মৃতিচিহ্ন, সুধা সদন, শেখ রেহানার বাড়ি, শেখ রেহানার শ্বশুর বাড়ি, তারেক সিদ্দিকীর বাড়ি ঘর, কাউয়ার কাদের বাড়ি, এডিটর শেখ কাউয়ার সঙ্গে আরো জোরে, আরো জোরে হয়েছে। লীগের সব টপ নেতাদের শহর গ্রামের বাড়ি ঘর, লীগের সমস্ত অবশিষ্ট কার্যালয়, অফিস, সুপুর বাড়ি ঘর, মুজিবের বউ পরিবারের নামে সমস্ত স্মৃতিচিহ্ন, স্মারক, বাড়িঘর, জাদুঘর মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এখন কইতে পারেন আপনি নিজেই তো থামাইছিলেন। হ্যাঁ থামাইছিলাম, হ্যাঁ দেখেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশ ছেড়ে পালিয়েছে। জনগণকে অভিনন্দন জানাই, সে তার ক্ষমতা ত্যাগ করেছে এবং এই লড়াইয়ে বীরোচিত বিজয় অর্জন করার জন্য। কিন্তু শেখ হাসিনার ক্ষমা নাই, শেখ হাসিনাকে যারা পালাতে সাহায্য করেছে তাদেরও ক্ষমা নাই। শেখ হাসিনার বিচার করতে হবে, আমরা তাকে ফিরিয়ে আনবো। জনতা রাজপথে, কোনো সামরিক শাসন নয়, কোনো জরুরি আইন নয়। সবাইকে আহ্বান জানাচ্ছি শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং কোন ধরনের অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে। শেখ হাসিনার বিদায় হয়েছে, আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব। ইনকিলাব জিন্দাবাদ। কথা সত্য, এটা 5 আগস্ট 2024 সেই সময় থামাইছিলাম। শুধু তাই না, হাসিনা পালানোর পরে 72 ঘন্টায় কি ঘটতে পারে সেটাও কয়ে দিয়েছিলাম, কিভাবে শান্ত থাকতে হবে, কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে সেটাও কয়ে দিয়েছিলাম। 17 জুন 2023 সাল, এডিটর সাহেব তারিখটা দেখা দেন। ঠিক 1 বছর আগে হাসিনা পালানোর আমি জানতাম এটা ঘটবে, এক সময় না এক সময় ঘটবে, আজ হোক কাল হোক। আমরা অনেকেই এই বিপ্লব নির্মাণ করেছিলাম এইভাবে একসাথে। ওই সময় এদের রক্ষা না করলে আপনারা বুঝতেন না এদের সংশোধনের কোনো রাস্তা নাই, এদের মধ্যে বিন্দু মাত্র কোনো অনুশোচনা নাই। বুঝতেন না, এদের ডিএনএতে ফ্যাসিবাদ ঢুকে গেছে, এদের সংশোধনের অযোগ্য। যাই হোক, বেঞ্জিরে ফিরে আসি। বেঞ্জিরের কাছে 3টে পাসপোর্ট পাওয়া গেছে মাত্র। আরব আমিরাত, পর্তুগাল আর বাংলাদেশ। 30 সেপ্টেম্বর 2022 পর্যন্ত বাংলাদেশ সরকারি চাকরি করেছে। পর্তুগালের পাসপোর্ট হয় কেমনে? ইউরোপে থাকেন না আপনারা, জানেন না কেমনে পাসপোর্ট হয়? সে সরকারি চাকরিতে থাকার টাইমে অ্যাপ্লিকেশন করেছে পাসপোর্টের, তারপরে বাটপারি করেছে। পর্তুগালে তো এখন 10 বছর ধরে থাকতে হয় নাগরিকত্বের আবেদন করার জন্য, কোয়ালিফাই করতে। আগে এটা ছিল 5 বছর, আইনি বসবাস করতে হবে, তারপরে প্রসেসিং টাইম তো আছে, সবচেয়ে দ্রুত হলো 1 বছর। 5 বছর সে আইনি বসবাস করছে কেমনে পর্তুগালে? কেমন বাটপার দেখেন। এটা তো এখন বাংলাদেশ সরকারের পর্তুগালের সাথে বোঝাপড়া করতে হবে, ও কেমনে পর্তুগালের নাগরিকত্ব পায় এটা বাংলাদেশ সরকারকে দেখতে হবে। তো এই বাটপার বেঞ্জির কলে আওয়ামী লীগের হইয়া ষড়যন্ত্র করেছে। 2025 সালে ফেব্রুয়ারিতে এটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে ওই বেঞ্জির পলাতক অবস্থায় একটা ভার্চুয়াল বৈঠকে পলাতক আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে কথা কইতেছিল। আর কি কইতেছিল আপনারা যখন আওয়ামী লীগ যখন সংগঠিত হবেন তখন পুলিশের উপস্থিতি আপনাদের সামনে থাকবে। শুনেন, আমি চেষ্টা করতেছি যারা চাকরিতে আসছেন করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য, যদি এটা করতে পারি ইনশাআল্লাহ আরো সুবিধা পাবো। শুনেছেন? ওই আরো কইছিল বিএনপি এর সাথে আমলে অনেক এমপি পুলিশের ভিতরে নিজেদের লোক ঢুকাইছিল, সেই লোকেরা এখনো পুলিশে আছে এবং রাজনৈতিক অবস্থান নিতে প্রস্তুত। আর কইছিল পুলিশ আর প্রশাসনের 90 ভাগই নাকি আওয়ামী লীগের সমর্থক। আসলেই তো তাই, এবং তাদের সাথে যোগাযোগ রেখে পরিকল্পনা করা হইতেছে। আসলেই তো ওই কথা তো সত্য। পুলিশ অ্যাসোসিয়েশন তখন তো তীব্র নিন্দা জানাইছিল, কিন্তু কথাটা সত্য। কইছিল তারা যে এটা ষড়যন্ত্র এবং রাষ্ট্রযন্ত্রের শামিল। বুঝেছেন তো? বেঞ্জিরের ওই পরিকল্পনা অনুযায়ী এখন আওয়ামী লীগের মিছিল হচ্ছে আর পুলিশ মিছিল করতে দিচ্ছে। এখন তো তাইলে বেঞ্জিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা উচিত লুথার কিং এর সরকারের, ঠিক কিনা কন? তো এই মালে দুবাই কেন পছন্দ এটা জানেন না? আসেন দেখি। দুবাই কোনো বেঞ্জিরের জন্য আকস্মিক কোনো গন্তব্য না, সেটা আগে থেকে গড়ে তোলা আর্থিক ঘাঁটি। দুদক বলছিল বেঞ্জিরের মেজমে তাহসিন রাইসার নামে দুবাই থুনাই এলাকায় একটা অ্যাপার্টমেন্ট আছে, আরো 2টা ব্যাংক হিসাব যেগুলো আদালত অবরুদ্ধ করেছে। এগুলো অবৈধ টাকা পাচার করে সম্পদ দিয়ে কেনা হয়েছিল। দুবাই বেঞ্জিরে 100 কোটি টাকার হোটেল ব্যবসাও ছিল, ওইখানে ছিল তার টাকার বিছানা। কথিত আছে আরেক গোপালী বাটপার আরাব খান, আসল নাম রবিউল ইসলাম বলে, নাম পাল্টাইছে। 2018 সালে পুলিশের এসবি মামুন ইমরান খান হত্যা মামলার আসামি ছিল। হত্যার পর ইন্ডিয়া পালায় যায়, আরাব খান নামে ইন্ডিয়ান পাসপোর্ট নেয়, তারপর দুবাই যায়, রাতারাতি কোটি কোটি টাকা স্বর্ণ ব্যবসায়ী হয়ে যায়। 2023 সালে আরব জুয়েলার্সের উদ্বোধনে গেছিল ক্রিকেটার সাকিব আল হাসান, বাটপার, হিরো আলম, অভিনেত্রী দিঘি, আরো অনেকে বলে এই আরব নাকি বেঞ্জিরের টাকায় ব্যবসা করে। বেঞ্জির অবশ্য নিজে কইছে আরব ওরফে রবিউল ওরফে হৃদয় নামে আমি কাউকে চিনিই না। তো তোরা মনে হয় বাটপার পুলিশ খুন করে ইন্ডিয়ার পাসপোর্ট নিয়ে পলাইলে কেমনে মাদার বোর্ড ওই নিজে পালানোর ব্যবস্থা করে দিছে। আর ইন্ডিয়ার পাসপোর্ট কেমনে পায়? ইন্ডিয়ারে কয়ে না দিলে। এই দুবাই সেভ হ্যাভেন হয়েছে দুর্বৃত্ত আর বাটপারদের। ইরানের সাথে আমেরিকার শান্তি চুক্তি হইলে দুবাইয়ের অর্থনৈতিক, কূটনৈতিক, রাজনৈতিক গুরুত্ব এমনিতে কমে যাবে।
এই দুবাইয়ে কয়েকদিন আগে দেখেছিলাম না সিল করতেছে আওয়ামী লীগের শামীম ওসমান সহ আরো অনেকে। সব কয়টারে ফিরে আনতে হবে। বেনজিরে ফিরে আনার জন্য রেড অ্যালার্ট জারি করেছিল ইউনূস সরকার। ইন্টারপোল এগুলো নিয়ে কিছু করে না, ফেলা রাখে ফলো আপ ছাড়া। ফলো আপ করেছে কিনা বিএনপি আদৌ এটা নিয়ে তৎপর ছিল কিনা সেটা বোঝা যাবে। সে আসলে ফিরাইতে পারে কিনা, ফিরানোর পরে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে কিনা। কারণ এখন তার নামে আর্থিক দুর্নীতির মামলাই আছে, শুধু মানবতা বিরোধী অপরাধের কোনো মামলা করলে নাই ওর নামে। দুবাই থাকা অন্যদের ফিরে আনে কিনা বিএনপি সেটাও দেখার দরকার আছে। বাটপার আরাফ খানের ফিরে আনার দরকার, কার টাকায় সে ব্যবসা করতেছে সেটা জানা দরকার। সে কেমনি ইন্ডিয়ান পাসপোর্ট পাইলো সেটা জানা দরকার। হাদির খুনি ধরা পড়লো না ইন্ডিয়ায়, নিয়ে আসছে তারে আনে নাই। এর মধ্যে তো মমতা হাতে হাড়ি ভেঙে দিচ্ছে, অমিত শাহকে উদ্দেশ্য করে কইছেন না কাকে দিয়ে খুন করাইছেন। দেখেন এটা সাহেব, আবার দেখেন এটা এসটিএফ করতো না। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए। দেখেছেন, তারপরে এখন সব চুপ। ওর মানে ফয়সালটা আনবে না ফিরায় বাংলাদেশে, হাদি হত্যার বিচারও হবে না, কারণ কর্তাই এই হত্যাকাণ্ডে জড়িত। ও শহীদ হওয়ার আগে কয়ে গেছিল আমার হত্যার বিচারটা করে দিন। যে আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ কোনো আমরা এক্সট্রা মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে জাবেরকে আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। শুনেছেন, কোন ঘটনাকে সরলভাবে বিশ্বাস করবেন না। তো ফয়সাল ধরা পড়ার পরে সবাই উল্লাস করেছিল না, কি মহাকাজ হয়ে গেছে, এখন কি হইলো? তাই কোনো ঘটনাকে সরলভাবে বিশ্বাস করবেন না। আমি আর একটা ঘটনার উল্লেখ করতেছি, আমি জানি না এর সাথে কোনো যোগাযোগ আছে কিনা, তবে উল্লেখ করে আপনাদের দেখাই দিতেছি জিনিসটা, দেখা দেওয়া দরকার। আসেন সেটা একটু দেখাই। কয়েকদিন আগে বাংলা লুথার কিং কক্সবাজারে গেছিল না, উঠি রামাদা হোটেলে থাকার কথা ছিল, পরে বাতিল করেছে অবশ্য। এই রামাদা হোটেল কার জানেন? বেনজিরের মতো অভিজাতেরা কখনো নিজের হাতে টাকা ধরে না। হাসিনা যেমন নিজে ধরে না, এস আলম রে দিয়ে ধরায়, বেনজিরেরও একটা ক্যাশিয়ার ছিল, ওরাই সম্পদগুলো ধরে রাখে। এই অদৃশ্য স্তরটাই হচ্ছে আসল কাঠামো। বেনজিরের ক্যাশিয়ারের নাম হইতেছে জসিমউদ্দিন আহমেদ, চান্দনা ইসের সাবেক উপজেলা চেয়ারম্যান, জেসিকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এই জসিমকে একাধিক সংবাদ মাধ্যম বেনজিরের ব্যবসায়িক সহযোগী বা ক্যাশিয়ার হিসেবে চিহ্নিত করেছে। 2024 সালের 4 ডিসেম্বর তাকে ঢাকার লামেরিডিয়ান হোটেল থেকে একটা মারামারির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। 5 আগস্টের পর আটক হয়েছিল। এখন 2025 সালের ডিসেম্বরে বিএনপি এই জসিমকে চট্টগ্রাম 14 চান্দনা সাতকানিয়া আসনের ধানের শীষে মনোনয়ন দিচ্ছে। তাহলে বুঝেন, বেনজিরের ক্যাশিয়ার এখন বিএনপির এমপি। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়ছিল এই সময়, তাদের ভাষায় যেই লোক ফাইজিবাদের সুবিধাভোগী ছিল তার হাতে ধানের শীষ তুলে দেওয়া লজ্জাজনক। আর 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে জসিম জিতে গেল মাত্র 1026 ভোটে, মানে জিতে দেওয়া হইলো তারে জোর কইরা। ভোট পাইছিল 76,493 ভোট, আর প্রতিদ্বন্দ্বী এলডিবির ওমর ফারুক পাইছিল 75,467 ভোট। আর এই জসিমই কক্সবাজারের রামাদা হোটেল দখল করেছে, যেটি থাকার কথা ছিল তারেক রহমানের। এবার জোড়া লাগান পুরো চক্রটা, বুঝেছেন তো? কার কে মারতেছে ধুলায় অন্ধকার, সব রুশনের জায়গায়। তাই বেনজির যে ধরা পড়লো, এটা কি নেগোসিয়েশন? এমন হইতে পারে না যে বেনজিরের টাকা ফুরে গেছে। এটা আর্থিক মামলার দণ্ডর কত জামিন তো হইতেছে, অনেক আওয়ামী লীগের জামিন হইতেছে, আইভির জামিন হয়েছে, শুনলাম বারাকাতের জামিন হয়েছে, বারাকাত ছিল এটা সোজা হচ্ছে। যদি তারে ফিরে আয় না মানবতা বিরোধী অপরাধের দায় বিচার করে, তাহলে আমাদের আনন্দিত হওয়ার কারণ আছে। পলিটিশিয়ানদের বিশ্বাস করেন না, কখনোই না বাংলাদেশে পলিটিশিয়ানদের বিশ্বাস করে না, ওরা ওদের মুখে এক অন্তরে এক। আজকে কথা বলবো খোদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে। তিনি সম্প্রতি 3 জায়গায় 3টি কথা বলেছেন। এই 3টি কথা সম্পর্কে আমরা 2 মিনিট কথা বলবো। তবে এই কথা বলার আগে একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখতে হবে, কারণ ওইটা না দেখলে অপূর্ণাঙ্গ থেকে যাবে। আসেন আগে ভিডিও ক্লিপটা দেখি। আপনার 20-5-এ ধর্ষণ, 5-6 মাস এইটা আপনি আপনাকে আমি জিনিসটা বলি, এখানে আপনি এটা পড়ে দেখলে বুঝতে পারবেন। এইটা তো আমার না, মেয়েটি যেইভাবে আমাদের বলা আছে অভিযুক্ত যেই ভাষায় অভিযোগ দিবেন সেই ভাষায় মামলা রুজু হবে। আমি বলতেছি, আবার পরিষ্কার করছি, 5-6 মাস পূর্ব থেকে পরিচয়ের মাঝখানে কতবার শারীরিক সম্পর্ক হয়েছে সেটা এত নিবিড় প্রশ্ন মেয়েটিকে করার মতো অবস্থা ছিল না। মেয়েটি লিখেছে সর্বশেষ এখানে যেটা লেখা আছে যে 20/5/2026 তারিখে দাউদকান্দি থানা জিসান মিয়ার ভাড়া বাসায় ব্যক্তি মেয়েটিকে ধর্ষণের শিকার হয়। এর আগেও হয়েছে কিনা একটা মেয়ে আমাদের সোসাইটিতে, আপনি কি কথা বলছেন তার সাথে? জি, এর আগে হচ্ছে 5-6 মাস ধরে যে পরিচয় প্রেমের সম্পর্ক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে ভিডিও ক্লিপটা দেখলেন, এটা কার সম্পর্কে জানেন? নিশ্চয় আপনারা বুঝে গেছেন এতক্ষণে। এই ভিডিওটা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান মিয়াকে নিয়ে। জিসান মিয়ার ব্যাপারে আপনারা সবাই জেনেছেন, ফেসবুক সয়লাভ হয়ে গিয়েছে। ফেসবুকের গণ্ডি পেরিয়ে মেইন স্ট্রিমের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উঠে পড়ে লেগেছে। এমনকি এই বিষয়টা চলে গেছে মহান জাতীয় সংসদে। সালাউদ্দিন আহমেদ তিনি এই বিষয়ে কথা বলেছেন। সালাউদ্দিন আহমেদ তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করতে পেরেছেন? সে কি করেছে কি করে নাই এইটা আমার আলোচ্য বিষয় নয়,
এটা আস্তে আস্তে আর 2-1 দিন গেলেই বের হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন। আমি শুধু আপনাদের এই যে ভিডিওটা দেখালাম, এখানে যে ডিরেক্টর এই স্ক্রিপ্টটা লিখেছে তাকে এইভাবে অপদস্থ করা কি ঠিক হয়েছে? এটা কোনো কথা হলো? উচিত হয় নাই। যে সাংবাদিক ওই প্রশ্ন করেছে, ওই সাংবাদিকের উচিত হয় নাই এটা প্রশ্ন করা। তিনি অনেক কষ্ট করে একটা স্ক্রিপ্ট লিখেছে, উপরের নির্দেশে এই স্ক্রিপ্টটা সম্ভবত লেখা হয়েছে। তাকে ওইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করার কি দরকার ওই সাংবাদিকের? তিনি বলছেন যে 20 তারিখে ধর্ষিত হয়েছে, আর 13 তারিখ, অর্থাৎ 13 তারিখে ওই রিপোর্টটি প্রকাশ হলো। এই মোট 23 দিন, এই 23 দিনের ভিতরে একজন মেয়েকে ধর্ষণ করা হলো, আবার তিনি গর্ভবতী হলেন, এরপরে ভ্রূণ নষ্ট করা হলো 23 দিনে। হাউ ইট পসিবল? আমরা জানি না। এই একটি মাত্র ঘটনাতেই পরিষ্কার হয়ে গেছে জিসান সম্পর্কে ঘটনাটা কি ঘটেছে। আচ্ছা বলুন তো, জিসান মিয়ার এই ঘটনাটা কবে ঘটলো? জিসান মিয়ার এই ঘটনাটা ঘটলো বাজেট যেদিন পেশ করা হলো তার পরের দিন, অর্থাৎ যেদিন পুরা দেশ জুড়ে বাজেট সম্পর্কে তুমুল আলোচনা হবার কথা। কিন্তু সেই আলোচনা থেকে মানুষের দৃষ্টি ফিরিয়ে নিয়ে গিয়ে জিসানের উপরে দৃষ্টি নিবদ্ধ করা হলো, যার কারণে মুহূর্তের ভিতরে এটা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তারা প্রথমে হুমড়ি খেয়ে পড়লো, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে নিয়ে আসলেন। এই ঘটনার সাথে আমার জামাত আমিরের ওই যে টুইটার অ্যাকাউন্ট হ্যাক হলো না, এই বিষয়টা হুবহু মিলে যাচ্ছে। কারণ জামাত আমিরের যেদিন টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হলো, প্রথম পোস্টটা করেছিল কে জানেন? ওই যে মানসুরা, ছাত্র দলের যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি আবার এই যে মানসুরা, এই যে সাদ্দামের পাশে যিনি, সাদ্দামের কিসের তলে ওটা আমি বলছি না, তিনি আবার এখন এমপি হয়েছেন নারীকোটায়, এ কিন্তু প্রথম পোস্টটা করেছিল। আর এই মানসুরা তার সম্পর্ক কার সাথে ছিল? ওই যে লোকটা গণভবনের যে কর্মকর্তা গ্রেপ্তার হলেন, ওনার সাথে তার দহরম মহরম। অর্থাৎ এই গণভবনের এই কালপ্রিট এই কাজটা করার সাথে সাথে প্রথমে মানসুরাকে দেয়, আর মানসুরা পোস্ট করে, তারপরে সে আরো সাজায় রেখেছিল। পরে এটা মুহূর্তের ভিতরে তারা সাংবাদিক সম্মেলন ডেকে নারীদেরকে ডেকে এনে রাস্তায় নামিয়ে, এগুলো সব প্রি প্ল্যান ছিল, আগে থেকে রেডি করে রাখা হয়েছিল। এইটাও আমার কাছে মনে হচ্ছে একেবারে হুবহু ওইরকম একটা ব্যাপার। ঘটনা ঘটার সাথে সাথে চতুর্দিকে একযোগে ঝাঁপায় পড়লো, মানে এটা গোছাতেও তো সময় লাগে মুহূর্তের ভিতরে, এবং সেটা আরো সন্দেহ ঘনীভূত হলো যখন সংসদে এই বিষয়টা আলোচনা হলো। যাই হোক, এই বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, এটা আরো 2-1 দিন গেলে আরো বের হবে, তখন আপনারা নিজেরাই বুঝবেন। এখন আমি প্রধানমন্ত্রীর সম্পর্কে 2টি কথা বলতে চাই। প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার প্রতি যথার্থ সম্মান রেখেই বলছি, তিনি 3টা শব্দ ব্যবহার করেছেন বিগত কয়েকদিনে। নাম্বার 1 হচ্ছে, সালাউদ্দিন আহমেদ যেদিন ইসলামী ব্যাংক সম্পর্কে বক্তব্য দিলেন, ওই দিন আমির খসরু মাহমুদ সংসদে বক্তব্য দিতে গিয়ে ঋণ খিলাপিদের কথা হচ্ছিল। তিনি বিরোধী দলীয় নেতাদের অর্থাৎ জামাত নেতাদের উদ্দেশ্য করে বলছিলেন যে এখানে আপনারা কেউ ঋণগ্রস্ত নাই? তো সবাই হাত তুলছে যে না, আমরা ঋণগ্রস্ত নাই। তো আমির খসরু মাহমুদ তো রীতিমতো হতবাক হয়েছে যে কি বলেন আপনারা, ঋণগ্রস্ত কেউ নেই এখানে। তখন পাশ থেকে প্রধানমন্ত্রী তিনি বললেন যে ওনারা সবাই জমিদার, টিপ্পনি কাটলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হয়তো এই বিষয়টি জানা নাই, বা আপনার দলের লোকজনের হয়তো এই বিষয়টি জানা নাই যে ঋণগ্রস্ত সবাই হয় না, সবাই ঋণ করে না, ঋণ করতে অনেকেই ভয় পায়। আর একজন মানুষ তো ঋণ করতে বাধ্য নয়, রাজনীতি করলেই তাকে কেন ঋণগ্রস্ত হতে হবে? হ্যাঁ, আপনি বলেছেন আপনার একটা কারণ আছে, আপনার দলের ভিতরে 59% ঋণগ্রস্ত, ঋণ খিলাপি, গ্রস্ত না, ঋণ খিলাপি। তারা ব্যাংক থেকে টাকা নিয়ে, জনগণের টাকা ব্যাংক থেকে ঋণ হিসেবে নিয়ে সেই টাকা ফেরত দেয় নাই, এরকম 59%। আর সেই সংখ্যাটা কত জানেন? 11,000 কোটি টাকা। ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন না যে RDS থেকে 5 আগস্টের পরে 11,000 কোটি টাকা নিয়েছে জামাতের নেতারা, নির্বাচন করেছে। আসলে ওই 11,000 কোটি, ওই 11,000 কোটি না, এই 11,000 কোটি, অর্থাৎ বিএনপির যারা ঋণ খেলাপি, যে 59% তাদের ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে 11,000 কোটি টাকা, এইটাকে তিনি ওখানে মিন করেছেন। তো জামাতের নেতাদের তো যারা সংসদে গেছে, তাদের কয়জনের গাড়ি আছে আমার জানা নাই, আপনাদের কারো জানা থাকলে বলবেন। তাহলে তাদের যদি গাড়ি না থাকে, অনেকের বাড়িতে হয়তো বিল্ডিং ঘরও নেই, এটা ওয়াল করা ঘর নেই, টিনের ঘর আছে। কিন্তু বিএনপির চিত্র কি তাই? বিএনপির প্রত্যেকেই, তারা যেখানেই বিগত দিনে যেখানে যে অবস্থায় থেকেছে সেই অবস্থায় তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে গেছে এবং তারা টাকা পয়সা কামাই করেছে। তারা সবাই ধনী মানুষ, কোটিপতি, তাদের ঋণের প্রয়োজন আছে, জামাত নেতাদের ঋণের প্রয়োজন নেই। সুতরাং আপনি ওই যে বললেন যে এরা জমিদার, এটা আপনার কতটুকু উচিত হয়েছে আপনি একটু ভেবে দেখবেন। আপনাকে যারা এই পরামর্শ দিয়েছে, আমার কাছে মনে হয় আপনি নিজেকে হালকা করে ফেলছেন। অন্যরা বলবে, তাদের মুখে যা আসে সেটা বলতে পারে, কিন্তু আপনি একটা দলের প্রধান প্লাস বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার মুখ দিয়ে যদি এ ধরনের চটুল কথা বের হয়, তাহলে এটা জনগণ ভালোভাবে নেয় না, আপনার ওয়েট আস্তে আস্তে কমে যায়। এই বাজেটের বিরোধিতা করে একটা প্রতিবাদ মিছিল করেছে। এই প্রতিবাদ মিছিল করার সাথে সাথেই ছাত্র দলের ভিতরে যারা গুজব বাহিনী আছে, বট বাহিনী আছে, সব দলের ভিতরেই আছে, কিন্তু বিএনপি বা ছাত্র দল এটা স্বীকার করে না। তারা শুধু জামাত শিবিরকে মিন করে যে ওখানেই বট যে কোন কোন জায়গায় আছে এটা আমরা বুঝি। এই যে আমি যে কথা বলছি, আমার এই কথার কমেন্টসে এসে কি ধরনের গালিগালাজ করে, এটা যদি বিএনপি মোনা ভাইরা আপনারা শুনতেন তাহলে বুঝতেন যে বট কাকে বলে। যাই হোক, তো একটা ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দিলেন যে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, তামাক এইগুলোর দাম কমানোর কারণে জামাত
প্রতিবাদ মিছিল করতেছে, কেন এগুলোর দাম কমানো হলো? অবস্থাটা চিন্তা করতে পেরেছেন? জামাতের মতো একটা দল যা জীবনে বিড়িতে একটা টান দেয় না এবং যাদের আন্দোলনই বিড়ির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, তামাকের বিরুদ্ধে, যেহেতু এগুলো তো ধর্মে নিষিদ্ধ, তাহলে সেই দলের বিরুদ্ধে ওরকম ফটোকার্ড ছাপানো হয়েছে যে এরা মাদকের দাম কমানোর প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশ করছে। এবার মাননীয় প্রধানমন্ত্রী এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে তিনি ঠিক ওই ভুয়া ফটোকার্ডের ওই বিষয়টাকেই কোড করে তিনি বক্তব্য দিলেন যে একটি দল তারা তামাক, মাদক, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এইগুলোর দাম কমানোর কারণে তারা রাগ করেছে, গোসা করেছে, তারা প্রতিবাদ করছে। আপনাকে মিসগাইডেড করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, আমরা দেখতে পাচ্ছি, আপনি হয়তো এটা দেখতে পাচ্ছেন না। আওয়ামী লীগকে মিসগাইড করেছিল শাহবাগীরা, সেই শাহবাগীরা পুরো মাত্রায় এখন বিএনপির ভিতরে ঢুকে পড়েছে এবং বিএনপি এই শাহবাগীরা যে ডক্ট্রিন দিচ্ছে সেই অনুযায়ী চলছে। এই শাহবাগীরাই শেখ হাসিনাকে বলেছিল অমুক 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 প্রতিষ্ঠান আপনাকে বন্ধ করতে হবে, জামাতকে সাইজ করতে হলে। এই শাহবাগীরাই বিএনপিকে আবার সেই লিস্টটা ধরিয়ে দিয়েছে যে আদ-দিন বন্ধ করো, ইসলামী ব্যাংক বন্ধ করো, ইসলামী ব্যাংক হসপিটাল বন্ধ করো, ইবনে সিনা বন্ধ করো, ইসলাম এই জাতীয় শব্দ যেখানে আছে এগুলো তাড়াতাড়ি বন্ধ করো। ওই একই গ্রুপের লোক এবং বিএনপি সেই কাজটি আস্তে আস্তে করতে করতে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা যিনি প্রতিমন্ত্রী মর্যাদায়, ডাক্তার জাহিদুর রহমান, জাহিদ টেক হিসাবে আপনারা সবাই চেনেন। আপনারা অলরেডি জেনে গেছেন তাকে ঘিরে একটা হুলস্থুল কাণ্ড পুরো উপমহাদেশ ব্যাপী, যেটা বাংলাদেশের জন্য লজ্জার এবং রহস্যজনক। এই ঘটনার অনেকটা পোস্টমর্টেম করব। দর্শক, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা এবং শেষ পর্যন্ত ফিরে এসেছেন। তো এটা কি, কেন বাধা? নানান জন নানান কথা বলছে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ সরকারের একজন প্রতিমন্ত্রী, তাকে এয়ারপোর্টে হয়রানি করে, তাকে প্রবেশে বাধা দেওয়া হয় এবং অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে তিনি ফিরে আসেন। এটা বাংলাদেশের জন্য একটা লজ্জাস্কর বিষয়, অপমানজনক বিষয়। তো প্রথমে আমরা এটা বলতে চাই যে বাংলাদেশকে ডুবালো তারেক সরকার, বিএনপি সরকার। কারণ ডাক্তার জাহেদ আমাদের অত্যন্ত কাছের বড় ভাই। একসময় আমরা পরস্পরের সহযোদ্ধা ছিলাম, একসাথে তথ্য বিনিময় করে কাজ করতাম, একই লাইনে কথা বলতাম। হ্যাঁ, এখন আমাদের মধ্যে ইখতিলাফ আছে, আমরা একে অপরের বিরুদ্ধে বলতে পারি। আমরা বলতে এখানে অ্যাজ এ হোল সবার কথা বলছি। যেমন পিনাকি ভট্টাচার্য, ডাক্তার জাহেদ, এরা মিউচুয়ালি কাজ করতো, ইনফরমেশন এক্সচেঞ্জ করতো, অনেক কিছু একসাথে করতো। কিন্তু এখন পিনাকি ভট্টাচার্য ডাক্তার জাহেদের একজন কঠোর সমালোচক, এটা হতে পারে। বাট দিন শেষে তিনি আমাদের দেশের প্রতিনিধিত্ব করেন। যেমন প্রধানমন্ত্রী তারেক রহমানের আমরা সমালোচনা করি, বাট তিনি তো আমাদের প্রধানমন্ত্রী, তিনি তো আমার দেশের প্রতিনিধিত্ব করেন, আমার দেশের হর্তা সবকিছু তিনি। আমরা কোনো দাবি দেওয়া করলে তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো, আমরা তো তাকে মাননীয় বলি। এই যে বিরোধী দল সংসদে চিল্লাচিল্লি করে, কিন্তু দিন শেষে স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু মাননীয় বলে, প্রধানমন্ত্রীকে কিন্তু মাননীয় বলে। এটা গণতন্ত্রের সৌন্দর্য। এই জন্য ডাক্তার জাহেদকে অপমান করা, বাংলাদেশকে অপমান করা, আমরাও লজ্জিত। কিন্তু ভেরি ইন্টারেস্টিং, ডাক্তার জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধার যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে খুশির বন্যা, এটা আমি মনে করি এই ঘটনার একটা তাৎপর্যপূর্ণ দিক। এবং বিএনপি একটা শিক্ষা পেল। বাংলাদেশে খুশির বন্যা কেন? দেখেন, এই খবর ডাক্তার জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা, এই খবর বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এ। সব জায়গায় দেখবেন যে মন্তব্যের ঘরে মানুষ খুশি, ভালো হয়েছে। দুইটা কারণে খুশি। প্রথম কথা হচ্ছে ভারতের সাথে সুসম্পর্ক থাকুক, এটা বাংলাদেশের মানুষ চায় না, যদিও ভারতের সাথে একটা স্থিতিশীল সম্পর্ক থাকা উচিত। বাট বাংলাদেশের মানুষ ভারতের সাথে সম্পর্ক চায় না, খুশি যে সম্পর্ক যেন ভালো না। এটা আসামের মুখ্যমন্ত্রী তো বলেছিল, তারাও চায় না যাতে সম্পর্ক ভালো না হোক। কিন্তু আসলে বাস্তবে একটা স্থিতিশীলতার জন্য পারস্পরিক শ্রদ্ধার এবং ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক জরুরি, এটা বাস্তবসম্মত কথা। কিন্তু ইমোশনে হোক আর যে কারণে হোক, বাংলাদেশের মানুষ চায় যে ভারতের সাথে সম্পর্ক ভালো না হোক। বাংলাদেশের মানুষ যে প্রচন্ড ভারত বিরোধিতা যে তাদের রক্তে, এবং কোন রাজনৈতিক দল যদি ভুল রাজনীতি না করে এবং তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে পারফেক্ট রাজনীতি করতে পারে, তাহলে তারা ডেফিনেটলি বাংলাদেশে ক্ষমতায় যেতে পারবে। কিন্তু জামাত বারবার ভুল রাজনীতি করে, যার ফলে তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার শক্তি হওয়া সত্ত্বেও তারা ক্ষমতায় যেতে পারছে না বা পারেনি। এই জন্য ভারত বিরোধিতা আগামী দিনের বাংলাদেশের রাজনীতির বড় ক্যাপিটাল। ডাক্তার জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধার ফলে বাংলাদেশে যে খুশির বন্যা, সেটা আরেকবার প্রমাণ করলো যে বাংলাদেশের মানুষ ভারতের সাথে সুসম্পর্ক বা ভারতের সাথে সবকিছু স্বাভাবিক হইতে চায় না, ভারতকে সাইজ করতে চায়, সাহায্য করতে চায়। ইটস ভেরি নর্মাল, কারণ তারা সীমান্তে রাতের আধারে পুশিং করছে এবং বাংলাদেশের মানুষকে পাখির মতো প্রতিনিয়ত হত্যা করছে গুলি করে। তো মানুষ তো ক্ষুব্ধ থাকবেই, এবং আমাদেরকে পানিতে কষ্ট দিচ্ছে, এবং যখন পানি বেশি থাকে বৃষ্টির দিনে পানি ছেড়ে দিয়ে বন্যায় কষ্ট দিচ্ছে, বাংলাদেশের মানুষকে মারছে এভাবে পানির অভাবে এবং অতি পানিতে, বন্যায়। অর্থাৎ তাদের উপর ক্ষুব্ধ হওয়াটা একদম স্বাভাবিক। আরেকটা কারণে ক্ষুব্ধ যে ডাক্তার জাহেদ, তিনি একসময় ভারতের আধিপত্যবাদ, আওয়ামী লীগ এর বিরুদ্ধে জোরালো বক্তব্য রেখেছেন, আমরা একসাথে কাজ করতাম। বাট এই ডাক্তার জাহেদ তিনি অতি সম্প্রতি এমন কথা বলেছেন যেটা শুনলে মনে হবে যে তিনি একদম পিওর ভারতের দালাল, এবং আমরা তাকে ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করেছেন। তার কথাবার্তা বা এগুলোর মধ্যে তার সেই পুরনো চিত্র ছিল না। বিএনপি তো ঐতিহাসিকভাবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার দল, প্রচন্ড ভারত বিরোধী হওয়ার কথা, কিন্তু সেই বিএনপি তো এখন ওইরকম ভারত বিরোধী না। এরকম ডাক্তার জাহেদ
সে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হলেও তিনি সাম্প্রতিক ভারতের সাথে নতজানু টাইপের কথা বলেছেন। যদিও কথা সরকারের পক্ষ থেকে বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলেছেন, এটা তিনি ব্যক্তিগতভাবে বলেছেন, নট লাইক দ্যাট। সেখানে ডাক্তার জায়েদকে নিয়ে যে কথা হয়েছিল, তিনি যে বলেছিলেন সাংবাদিকদের এই গত সপ্তাহে যে পুশিন এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, তারা এটা ইচ্ছে করে করছে না, এরকম একটা বিষয় বলেছিল। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।